এইটুকু জায়গা আমাদের এক দৌড়ে পার হতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে পাথর আসলে আমরা কোনো রকমের সেটি দেখে যদি নিজেকে রক্ষা করতে পারি করব, আর না পড়লে তো কোনো সমস্যা নাই। আর রাস্তা ভাঙছে কিনা এটা দেখে দৌড় দিয়ে পার হতে হবে। আমি নিলয় আমরা সবাই একে একে, একসাথে না। ঠিক সেই সময় আমার মনে হচ্ছে যেন আমার জীবনটা হাতে নিয়ে দৌড় দিয়ে ওই জায়গাটুকু পার হলাম। তিব্বত নেপাল সীমান্তে যে ভূমিধসের ঘটনাটি ঘটলো এটি দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। দুনিয়াতে যত বড় বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আমি টিভিতে দেখেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি, সবগুলোকে যেন হার মানিয়ে দিয়েছে গতকালের এই ঘটনাটি। প্রকৃতির রুদ্র মূর্তির কাছে মানুষ যে কতটা নস্যি, ক্ষুদ্র, পিঁপড়ার মতো সেটা ভিডিও দেখে আমরা সহজেই বুঝে গেছি। এই ঘটনা যেখানে সূত্রপাত হয়েছে, যেখানে সৃষ্টি হয়েছে, ঠিক সেই জায়গা দিয়ে আমি দুইবার তিব্বত থেকে নেপালে এসেছি। এ কারণে এই জায়গাটি আমার কাছে খুব পরিচিত। যাই হোক, আমরা যে পথে নামছিলাম সেই পথের ধার দিয়েই নেমে গেছে ত্রিশূলী সম্ভবত নদী। হ্যাঁ, এই নদীটা এতটাই রুদ্রমূর্তি ধারণ করেছিল, স্রোতের বেগ এতটাই ছিল, পাহাড়ি নদী কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সেদিন সেটি দেখে উপলব্ধি করেছি। রাস্তা মনে হয় ভেঙে চুরে নিয়ে যাবে এরকম। ঠিক তার পাশ দিয়ে আমাদের বাস চলেছে। আস্তে আস্তে একটি জায়গায় এসে আবারও আমাদের আটকে দেওয়া হলো। চাইনিজ পুলিশ এসে বললো যে সামনে রাস্তাটি আর হয়তো 10 মিনিট টিকবে বা 15 মিনিট টিকবে, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা টিকবে, এরপরে ওই রাস্তা আর থাকবে না। এবং সেখানে ল্যান্ডস্লাইডেরও অবস্থা তৈরি হয়েছে যে ঠিক যেখানে রাস্তা ভেঙে যাচ্ছে সেখানে উপর থেকে আবার পাহাড় ধসে পড়ার উপক্রম হয়েছে। তারা আমাদেরকে বাস থেকে নামিয়ে বলল যে এইটুকু জায়গা প্রায় 200 মিটারের মতো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এইটুকু জায়গা আমাদের এক দৌড়ে পার হতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে পাথর আসলে আমরা কোনো রকমের সেটি দেখে যদি নিজেকে রক্ষা করতে পারি করব, আর না পড়লে তো কোনো সমস্যা নাই। আর রাস্তা ভাঙছে কিনা এটা দেখে দৌড় দিয়ে পার হতে হবে। আমি নিলয় আমরা সবাই একে একে, একসাথে না, দুইজন 3জন এভাবে দৌড় দিয়ে ঠিক সেই সময় আমার মনে হচ্ছে যেন আমার জীবনটা হাতে নিয়ে দৌড় দিয়ে ওই জায়গাটুকু পার হলাম। যেই জায়গাটুকু আমরা দৌড় দিয়ে পার হয়ে এসেছিলাম, 1 বছর পরে আসার সময় দেখলাম যে সেই রাস্তাটি ভেঙে গেছে। অর্থাৎ আমরা চলে আসার পরপরই সেই রাস্তার আর কোনো কিছুই নেই। আমরা পরের বার যখন এসে দেখলাম তার চেয়ে উপরের দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। আমরা যেদিক দিয়ে দৌড় দিয়ে পার হয়েছিলাম সেই জায়গাটি একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক যেই মুহূর্তে এই ঘটনাটি ঘটলো তিব্বতে, তখন আমাদের বেঙ্গল ভিস্তার 2টি গ্রুপ তিব্বতে অবস্থান করছে। একটা এভারেস্ট বেস ক্যাম্পে আছে, আর একটা এভারেস্ট বেস ক্যাম্প থেকে সবে রওনা দিয়েছে কৈলাস মানস সরোবরের দিকে। সবাই খুবই ভালো আছে, তারা ভালো মতো আসবেন আমরা আশা করছি। কারণ আমি আগেই বলেছি যে আমরা এটা বাদ দিয়েছি, এই রুট দিয়ে যে আমরা গ্রুপ ট্যুর করবো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তারা গিয়েছেনও চীনের কুনমিং হয়ে লাসা, আবার তারা ফেরার পথেও লাসা কুনমিং হয়ে ঢাকায় আসবেন। তারা সবাই ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো যারা এই পথে ভ্রমণ করতে চান বা এই পথে যাওয়া আসা করতে চান তিব্বতের সাথে যোগাযোগে, তারা অবশ্যই সতর্ক থাকবেন, খোঁজখবর নিয়ে যাবেন। আসলে এসব প্রাকৃতিক দুর্যোগ কখনোই বলে কয়ে আসে না যে খোঁজখবর নিয়েও কতটা সুবিধা কি করতে পারবেন সেটা আমি জানি না। আর নেপাল আমি বেশ কয়েকবার গিয়েছি, প্রায় 5 বারের মতো। নেপালের মানুষজন আর যে সীমান্তে এই ঘটনাটি ঘটলো সেখানকার মানুষজনের সাথে আমার অনেক কথা হয়েছে। তারা অসাধারণ মানুষ হিসাবে খুবই সরল মনের, সাদাসিধে, তারা খুব সৎ, আন্তরিক। এই ভালো মানুষগুলো কি বিপদেই না পড়েছেন। অনেকে মারা গেছেন, অনেকে সহায় সম্বল হারিয়েছেন, অনেকে তার স্বজনদের হারিয়েছেন। এটা খুবই একটা বেদনাদায়ক ঘটনা। আমি তাদের জন্য সমব্যথী। তারা এই দুর্যোগের ধকল কাটিয়ে উঠুক। যাদের সাহায্য করার আন্তর্জাতিক মহল, যাদের সাহায্য করার সামর্থ্য রয়েছে, নেপালের এই দুর্যোগের সময় অনেকেই এগিয়ে এসেছে, আরও এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমি করছি।